গল্পের শুরুতে আমরা আনান নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি মৃতদেহ বহনকারী গাড়ি চালানোর কাজ করত। আজকে দুটি মৃতদেহকে শ্মশানে পৌঁছে দিয়ে সে যখন বাড়ি ফেরে, তখনই তার বাড়িতে সেই মৃতদেহের আত্মাগুলোকে দেখতে পায়, যেটা দেখার সাথে সাথেই সে প্রার্থনায় বসে পড়ে আত্মার মুক্তির জন্য। এর কিছুক্ষণের মধ্যেই আত্মাগুলো অদৃশ্য হয়ে যায়, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আত্মাগুলো মুক্তি পায় না, তাদেরকে আনান দেখতে পেত। প্রার্থনা শেষ হলে বাড়ি ফিরে গোসল করার পরে সে যখন রাতের খাবারের জন্য রান্না করছিল, তখনই তার চাচা দাদুবার কল আসে, যিনি ভালোভাবে জানতো আনান কি কাজ করে। কথা বলতে বলতে আনান দাদুবাকে বলে, আমি আবারও সে স্বপ্নটি বারবার দেখতে পাচ্ছি, যেটা আমি ছোটবেলায় দেখতে পেতাম, যেখানে আমি আমার মা আক্কাকে দেখতে পাই, যিনি গুরু ও তার শিষ্যদের নিয়ে কোন একটা গ্রন্থের ব্যাপারে কথা বলছিল। এটা শুনে তার চাচা বলে, স্বপ্নের মধ্যে তো মানুষ এমন অনেক ভুলভাল দেখে, এর সঙ্গে তোমার মায়ের কোনো সম্পর্ক নেই, সে একজন সাধারণ মহিলাই ছিল। এরপর আনানকে তার বাসায় কিছুদিনের জন্য আসতে বলে, কিন্তু আনান কাজের বিভিন্ন বাহানা দেখিয়ে সেখানে যেতে রাজি হয় না। এদিকে ফোন রাখার সাথে সাথে দাদুবাকে একটু চিন্তায় দেখা যায়। এরপরে বিদাত নামের একজনকে ফোন করেন তিনি, যাকে তিনি বলতে থাকেন, আনান আবার সে স্বপ্ন দেখতে শুরু করেছে। এবার তো সে তার মা আক্কাকেও দেখেছে, তাই আমার মনে হয় তাকে এখন আসল সত্য বলার সময় এসে গেছে। এতে ফোনের ওপাশে থাকা বিদাত নামের ব্যক্তিটি রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি আনান তার গ্রামের বাড়িতে এসে বাড়িগুলো খুব ভালোভাবে দেখছিল। এমন সময় সে লক্ষ্য করে সেখানে পড়ে আছে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ। হঠাৎ করে সেখানে তার আত্মা উঠে বসে। এখানে কিছু একটা বলার সাথে সাথে আনানের ঘুম ভেঙে যায়, অর্থাৎ আনানের একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে তার কাজে চলে যায়, যেখানে গিয়ে তিনি একটি ছেলের ব্যাপারে জানতে পারে, যাকে একটি শয়তান জিন ভর করেছে। এখানে সেই লোকটি আনানকে ওই ছেলের সাথে দেখা করার কথা বলতেই আনান সম্পূর্ণভাবে নিষেধ করে দেয়, আর সে তাকে জানায় যে আমি সকলের সামনে এই বিশেষ প্রার্থনা করা বন্ধ করে দিয়েছি, আমি শুধুমাত্র গোপনে আত্মাদের মুক্তি দিয়ে থাকি, শুধুমাত্র তাদেরকে মুক্ত করি যারা আমার কাছে আসে। এটা শুনে লোকটি বলে, ঠিক আছে, তোমার সেখানে যেতে হবে না। এরপর তিনি বলেন যে আজকে শান্তালাল নামের এক ব্যক্তির ফোন এসেছিল তার কাছে, যিনি আনানের খোঁজ করছিল, এবং এটাও বলছিল যে তার কাছে নাকি তার মায়ের কিছু একটা রাখা আছে, যেটা সে তাকে ফিরিয়ে দিতে চায়। এই কথা জানার পরে আনান একটু অবাক হয়ে যায়, কেননা তার চাচা শান্তালালের ব্যাপারে কিছুই তাকে বলেনি। তাই আসল রহস্য জানার জন্য আনান যখন শান্তালালের বাড়িতে যায়, যেখানে গিয়ে শান্তালালের কাছ থেকে সে জানতে পারে যে আসলে তার মা আক্কা, দাদুবা এবং শান্তালাল একই গুরুর কাছে দীক্ষা নিয়েছিল, যাদের মধ্যে আনানের মা, যাকে তারা আক্কা বলে জানতো, তিনি তন্ত্রে মন্ত্রে অনেক বেশি পারদর্শী ছিলেন। কিন্তু হঠাৎ একদিন দাদুবা তাকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসে। একদিন সে জানতে পারে যে হঠাৎ করে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আক্কা মারা গেছে, যার ইফেক্ট তোমার উপরে হয়েছে, আর তাই তুমি তোমার ছোটবেলার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছ। কিন্তু তখন আমি বিষয়টা জেনে একটু অবাক হয়ে গিয়েছিলাম, কেননা তোমার শরীরে কোনো রকম কোনো ক্ষতর চিহ্ন একদমই নেই, আর তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই তোমার উপরে কেউ কালো জাদু করেছে। এই কথাটি শুনে আনান তাকে জিজ্ঞাসা করে, আপনি কি পুরোপুরি নিশ্চিত? শান্তালাল বলে, আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি যতবার দাদুবার কাছে আসল সত্যটা জানার চেষ্টা করেছি, সে ততবারই বিষয়টি এড়িয়ে তার কাছে একটি বাক্স, যার ভিতরে একটি বই আছে, সেটা তাকে সামলে রাখতে বলে চলে গিয়েছিল। আর এখন যেহেতু তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তাই সে জিনিসটি ফিরিয়ে দিতেই আনানকে এখানে ডেকেছে। এটা শুনে তো আনান আরো অবাক হয়ে যায়। এরপর বাড়ি ফিরে আনান সেই বাক্সটি খুলে দেখে এর ভেতরে এক বিশেষ বই রাখা আছে। হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ তার শরীর অদ্ভুত ভাবে ঠান্ডা হতে থাকে। এমন সময় সে কল্পনায় দেখে যে একটি কিশোর ছেলের দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। ফলে বিষয়টি দেখে আনান বুঝতে পারে না কি ঘটছে। এরপর আমরা অতীতের কিছু ঘটনা দেখি। একটি গ্রামে একজন অসুস্থ মেয়েকে ধরে দাদুবার কাছে নিয়ে আসা হয়, কেননা তার উপর ভর করেছে একটি শয়তান জিন। সেই জিনের হাত থেকে মুক্ত করার জন্যই দাদুবা আক্কার কাছে নিয়ে যায়। এখন আক্কা যখন ওই মেয়েটির শরীরের ভেতরে থাকা জিনটাকে চলে যেতে বলে, কিন্তু জিনটি জানায় মেয়েটির বাবা তার ঘর নষ্ট করেছে। আসলে যে গাছের উপরে সে বহু বছর ধরে বাস করছিল, সেই গাছটি এই মেয়ের বাবা কেটে ফেলেছে, তাই সেই মেয়েটির সাথে পুরো পরিবারকেই শেষ করে দিবে। এরপরে আক্কাকে দেখে সে বলে, তুমি অন্ধকারের জগৎ সম্পর্কে জানার চেষ্টা করছো, তাই না? এমন একটি বিষয়ের উপর সিদ্ধি লাভ করতে চাও
যার অনুমতি তোমার গুরু তোমাকে দেয়নি, আর ওই বার্ধ গ্রন্থটি তোমার গুরুর কাছে আছে, যেটা সে তাকে কখনোই দেবে না। আক্কা কথাগুলো শুনে জিনটিকে কোনো রকমের কোনো উত্তর না দিয়ে তার মন্ত্র দিয়ে মেয়েটির ভেতরে থাকা সেই শয়তান জিনটিকে বের করে দেয়। এরপর সেটিকে একটি পাত্রে বন্দি করে ফেলে। মেয়েটিকে তার পরিবার নিয়ে গেলে আক্কাকে আমরা তার মেয়ে সামার সাথে দেখি। এখানে আমরা ভালোভাবেই বুঝতে পারি যে আক্কার পুরো অলৌকিক শক্তির বিষয়টি তার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছে, যেন কোনো রকম অশুভ ছায়া তার ওপরে না পড়ে। আর এই জন্যই ওই বিশেষ রুমে যাওয়ার অনুমতি মেয়েটির ছিল না। কিন্তু মেয়েটির সবসময় আগ্রহ ছিল যে ওই আটকে রাখা রুমটাতে তার মা সবসময় কি করে। এটা জিজ্ঞাসা করলে আক্কা তাকে বকা দিয়ে কোলের ভেতরে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েটি ঘুমিয়ে গেলে আক্কা পুনরায় সেই ঘরে আসে। এরপর পাত্রে আটকে রাখা জিনটাকে বিশেষ একটি জায়গায় আটকে রাখে, যেখানে এমন আরো অনেক হাড়ি ছিল। এরপর দাদুবা আক্কাকে ওই জিনটাকে ছেড়ে দিতে বলে, কিন্তু আক্কা বলে ওই জিনটি কালো জগৎ সম্পর্কে অনেক কিছু জানে, তাই ভবিষ্যতে ওই জিনটি তার কাজে আসবে। এ কথা শুনে দাদুবা বলে এই এমন অশুভ শক্তি বাড়ির ভিতরে আটকে রাখা মোটেই ভালো কিছু নয়, কেননা এর পরিণাম অনেক ভয়াবহ হতে পারে। কিন্তু আক্কা বলে আমি অন্ধকার জগৎ সম্পর্কে পুরোপুরি না জানা পর্যন্ত মোটেও থামবো না। এটা শুনে দাদুবা রাগ করে সেখান থেকে চলে যায়। বর্তমানে আমরা আনানকে দেখি সে দাদুবার বাড়িতে গিয়ে পৌঁছেছে। এখানে সে দাদুবার কাছে তার মায়ের আসল মৃত্যুর ঘটনা জানতে চায়। প্রথম দিকে দাদুবা বলতে রাজি হয় না, কিন্তু আনান তাকে জোর করাতে অবশেষে দাদুবা বাধ্য হয় আসল সত্য বলার জন্য। 20 বছর আগে আক্কা একটি চাষিকে বিয়ে করে, যার পরে তার একটি মেয়ে হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন তার স্বামী রোগাক্রান্ত হয়ে মারা যায়, যার শেষকৃত্য করার পরে আক্কা অনেকটা ভেঙে পড়ে। এরপর সে পুনরায় তন্ত্র মন্ত্র সিদ্ধি লাভের জন্য গুরুর কাছে চলে যায়। যেহেতু আক্কা খুব দ্রুতই এই বিষয়গুলো শিখতে পারছিল, তাই গুরু ভরসা করে আক্কাকে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রতন্ত্র শিখিয়ে দেয়। কিন্তু আক্কা সেই শক্তির দুর্ব্যবহার করে অন্ধকার জগতে যেতে শুরু করে, যেন সে বার্ধতন্ত্র সিদ্ধি লাভ করতে পারে, যেটি ছিল কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র। আর এই বার্ধতন্ত্র ব্যবহার করে আক্কার মৃত্যু হয়েছিল। এই মন্ত্রের দুটো ভাগ রয়েছে, যার একটি ভাগ শান্তালাল তাকে দিয়েছে, আর প্রথম ভাগটি আক্কার মৃত্যুর সাথে সাথেই কোথায় যেন উধাও হয়ে গেছে, যার খবর আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই কথাগুলো শোনার পরে আনান আর কোনো কথা না বলে দাদুবাকে বইয়ের দ্বিতীয় অংশটি দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন রাতে আনান যখন তার কাজের জন্য লাশ নিতে যায়, তখন সে ওই মৃত বাচ্চার লাশ দেখে অবাক হয়ে যায়, কেননা এইটি সেই বাচ্চা যার কল্পনা সে আগের রাতে দেখেছিল। আর তাই সে বাড়ি ফিরে বাড়ির দরজার দিকে একভাবে তাকিয়ে থাকে, কেননা আনান ভালোভাবে জানতো যে সেই বাচ্চার অতৃপ্ত আত্মা তার কাছে অবশ্যই আসবে, আর কিছুক্ষণের মধ্যেই সে আত্মাটিও সেখানে আসে। এরপর আনান প্রার্থনা করে আত্মাটি মুক্তি লাভ করায়। মুক্তি লাভের পরে আনান যখন বাড়িতে ফেরে, সে লক্ষ্য করে যে ওই বাচ্চার আত্মাটি পুনরায় তার কাছে ফিরে এসেছে, যেটা দেখে আনান অবাক হয়ে যায়। এরপর বাচ্চার আত্মাটি তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন তার মা কোথায়, মায়ের কাছে কিভাবে পৌঁছাবে, এছাড়া আনান কি কাজ করে, এরকম অনেক ধরনের প্রশ্ন। কিন্তু আনন্দ তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। পরের দিন সকালে আনন্দ তার দাদুবার কাছে গিয়ে এই পুরো ঘটনা জানালে দাদুবা জানায়, অনেক সময় মৃত ব্যক্তিরা তাদের দেহর মায়া ত্যাগ করতে পারে না, যার জন্য তারা প্রার্থনার মাধ্যমেও মুক্ত হতে পারে না। এতে তাদের আত্মাটি মুক্তি পেতে কম করে হলেও 6 দিন সময় লাগে। এখন সমস্যা হলো, যেহেতু এটি একটি বাচ্চা ছেলে, সেহেতু এই আত্মার ক্ষেত্রে কম করে হলেও 12 দিন সময় লাগবে। এটা শুনে আনন্দ জিজ্ঞাসা করে, তাহলে আমার কি করার আছে? এতে দাদুবা বলে, ততদিন বাচ্চার আত্মা তোমার সাথে থাকবে। কথাটা শুনে আনন্দের খুব একটা ভালো লাগে না, আর তাই সেই রাতে আবারও প্রার্থনায় বসে যেন বাচ্চার আত্মাটি মুক্তি লাভ করে। কিন্তু এতে কোনো লাভ হয় না। এই বাচ্চাটির নাম হলো আদি। সে তার মাকে খুবই ভালোবাসত, আর তাই সে তার মাকে ছেড়ে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। আনন্দ তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মাও খুব তাড়াতাড়ি তাকে নেয়ার জন্য এখানে আসবে। এখানে আমরা অতীতের আরো একটি দৃশ্য দেখি, যেখানে আক্কা তার মেয়ে সামার চুল বেঁধে দিচ্ছিল। তখনই সেখানে দাদুবা চলে আসে, যার পেছনে পেছনে একটা ছেলেও সেখানে এসে পৌঁছায়। দাদুবা তাকে ধমক দিয়ে তার পিছু নিতে না করলে আক্কা বিষয়টি দেখে, আর সে দাদুবাকে জিজ্ঞাসা করে, ছেলেটি কে? উত্তরে দাদুবা বলে, ছেলেটি গ্রামে ঘুরে বেড়ায়, মনে হয় সে হারিয়ে গিয়েছে। এটা শুনে আক্কা ছেলেটিকে কাছে ডেকে নেয়,
আর তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটি বলে তার নাম আনান। ছোটবেলায় তাকে কেউ একজন মন্দিরে রেখে চলে গিয়েছিল, আর তখন থেকে সে মন্দিরেই ঘুমায় আর গ্রামবাসীদের কাছ থেকে খাবার চেয়ে খায়। এটা জানার পরে আক্কা তাকে এখন থেকে এই বাড়িতেই থাকতে বলে। এটা শোনার পরে ছেলেটি সেখান থেকে চলে গেলে দাদুবা বিষয়টিতে আপত্তি জানায়, কিন্তু আক্কার কথার উপরে তার তেমন জোর খাটে না। এবার রাতে আক্কা সেই শয়তান জিনটাকে বের করে পুনরায় ধ্যানে বসে। তখন এই জিন তাকে একটি কল্পনা দেখায় যে সে মারা গেছে। এই বিষয়টি দেখে আক্কা ভয় পেয়ে দাদুবাকে মন্দিরে যাওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। কিন্তু যেহেতু আক্কা তার মেয়েকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল না, তাই সে নানা নামের একজনের কাছে মেয়েটিকে রেখে যায়। সেই দিন রাতে সামা ও বাকিরা যখন ঘুমোচ্ছিল, সেই রাতেই ওই বিশেষ রুমে রাখা পাত্রের ভেতর থেকে শয়তান জিনটি বের হয়ে আসে। এই শব্দে সামার ঘুম ভেঙে যায়, আর সে ভেবেছিল তার মা হয়তো ফিরে এসেছে। যেহেতু সবাই ঘুমোচ্ছিল, তাই সে ধীরে ধীরে পৌঁছে যায় সেই নিষিদ্ধ ঘরে। ঘরে পৌঁছানো মাত্রই সে দেখতে পায় যেখানে বসে আছে সেই জিন, যে জিনটি মুহূর্তেই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলে। এদিকে আক্কা ও দাদুবা যখন বাড়িতে ফিরে আসে, তখন দেখে ছোট্ট আনান বাড়ির এক কোনায় বসে কান্না করছে, আর নানা নামে সেই বৃদ্ধ ব্যক্তিটি বাড়ি ছেড়ে পালিয়েছে। এই বিষয়গুলো দেখে আক্কা বুঝে যায় বাড়িতে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। তাই সে দ্রুত নিষিদ্ধ সেই রুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার মেয়ের নিথর দেহ সেখানে পড়ে আছে। দাদুবাও সেই ঘরে সেগুলি দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। এই বিষয়গুলোর জন্য দাদুবা আক্কাকে বারবার দোষারোপ করছিল, কেননা সে অনেক আগে থেকেই এই সব ভয়ঙ্কর জিনদের এখান থেকে সরিয়ে নিতে বলেছিল, যার কথা আক্কা কানেই নেয়নি। বর্তমানে আমরা আনানকে দেখি যে আদি নামের ওই বাচ্চা ছেলে আত্মার সঙ্গে বেশ অনেকদিন যাবৎ ধরে থাকছে, কিন্তু তার সত্ত্বেও আনান ওই আত্মাটিকে পাত্তা দেয় না। এখানে আত্মাটি খেলতে থাকা বাকি বাচ্চাদেরকে দেখে ভাবতে থাকে আনান ছাড়া বাকিরা তাকে কেন দেখতে পাচ্ছে না, আর সে মন খারাপ করে বসে থাকে। এমন অবস্থা দেখে অবশেষে আনান তার সাথে কথা বলতে যায়, আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বোঝাতে থাকে যে ছোটবেলায় আনানকেও কেউ দেখতে পেত না, কিন্তু ধীরে ধীরে সে যখন বড় হতে শুরু করলো, তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যেটা শুনে বাচ্চা আদি তার কথা বিশ্বাস করে নেয়। সেই দিন রাতে আনান যখন একটি বই পড়ছিল, তখন আদির আত্মাটি আনানের পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে, যেটা দেখে আনান কোথাও না কোথাও তার উপরে মায়া তৈরি হয়ে যায়। এরপর সে যখন বাইরে তার হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল, তখন সে বাড়ির ভেতর থেকে আদির গলা শুনতে পায়, যে দূর থেকে বলছিল, তুমি আমাকে চিনতে পারোনি তাই না? এটা শুনে আনান দৌড়ে উপরের ঘরে যায়। সেখানে গিয়ে তার চোখ কপালে উঠে যায়, কেননা সেখানে ছিল সামার আত্মা, যার পেছনে দাঁড়িয়ে ছিল সেই শয়তান জিন, যার অনেক বড় বড় শিং ছিল, আর তার হাতে ছিল সেই বিশেষ বই। এটা দেখেই সে ভয় পেয়ে যায়। এমন সময় সে লক্ষ্য করে আনান সেখানেই বসে আছে যেখানে গত রাতে সে বই পড়ছিল। যেহেতু সে স্বপ্ন দেখছিল, তাই এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আদি নামে সে আত্মাটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সে ওই আত্মাটিকে খুঁজে পায় না, কেননা দেখতে দেখতে প্রায় 12টা দিন পার হয়ে গেছে, যার অর্থ হলো আদি হয়তো স্বর্গে চলে গেছে। এটা বুঝতে পেরে আনানের মন খারাপ হয়ে যায়, কেননা ইতিমধ্যে আদির প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে। এরপর সে রাতে দাদুবার কাছে গিয়ে এই বিষয়গুলি জানায়। দাদুবা আনানের উপরে অনেক রেগে যায়, কেননা আত্মার উপরে মায়া তৈরি হওয়া মোটেও ভালো বিষয় নয়। এটা আনান ভালোভাবেই জানতো, তাই সে কিছু না বলেই বাড়ি ফিরতে লাগে। ঠিক তখনই তার নজর পড়ে বারদুর দ্বিতীয় ভাগের ওপরে, যেটা সে দাদুবাকে দিয়েছিল। সে ওই বইটাকে ভালোভাবে চেক করে, যেখানে সে একটি কাগজ পায়, যে কাগজের ভেতরে এক বিশেষ চিহ্ন আঁকা ছিল, যার পাশেই স্বামী বেদান্তের নাম লেখা ছিল, যে আর কেউ নয়, সে হলো আক্কা, দাদুবা ও শান্তালালের সাথে দীক্ষা নেওয়া এক শিষ্য। আর এই গুরুর মৃত্যুর পরে স্বামী বেদান্ত ওই আশ্রমের দায়িত্ব পান। এরপর আনান তার কাজে ফিরে এসে স্বামী বেদান্তের সকল খবর বের করে নেয়। এরপর সোজা তার আশ্রমে চলে যায়, যেখানে স্বামী বেদান্তের সাথে দেখা করে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই তাকে খুলে বলে। আর গত রাতে সে স্বপ্ন দেখেছিল কেউ একজন তাকে আটকে রেখেছে, আর তার পেছনে একটি বাচ্চা মেয়ে ছিল। এছাড়াও সেখানে ছিল এক ভয়ঙ্কর জিন, যে হাতে একটি বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কথা শুনে স্বামী বেদান্ত তাকে জানায়
আসলে আজ থেকে 32 বছর আগে তাদের গুরুজি বার্তা গ্রন্থের বাক্সটি নিজের কাছে অর্থাৎ এই আশ্রমের ভেতরে লুকিয়ে রেখেছিল। কিন্তু সে সময় হঠাৎ একদিন অলৌকিকভাবে বাক্সটি আশ্রম থেকে অদৃশ্য হয়ে যায়, যার পর থেকেই সেটা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শেষবার দাদুবা বাক্সটিকে আক্কার কাছে দেখেছিল, আর আক্কা শেষবারের মতো ওটি ব্যবহার করেছিল। আর যেহেতু আনান বারবার স্বপ্নে আক্কাকে দেখছিল, আক্কার আত্মা হয়তোবা তার আশেপাশে আছে। ওদিকে আমরা দাদুবাকে দেখি, যার কাছে স্বামী বেদান্তের কল আসে, যে তাকে জানায় আনান তার কাছে এসেছিল। যেহেতু আনান স্বপ্নে বারবার আক্কাকে দেখছিল, তাই এটাই সঠিক সময় আনানের উপরে স্মৃতিমন্ত্র প্রয়োগ করার, যার মাধ্যমে তারা বার্তার প্রথম ভাগটার হদিস পেতে পারে। এটা শুনে দাদুবা রাজি হয়ে যায়। এরপর আনান যখন দাদুবার কাছে আসে, তখন তার সাথে কথা বলতে বলতে অবশেষে বার্দুর দ্বিতীয় অংশের ব্যাপারটি তাকে খুলে বলে। আসলে বার্দতন্ত্রের সিদ্ধি লাভ করার পরে যে কোনো ব্যক্তি মৃত্যুকে হার মানাতে পারে, অর্থাৎ বার্দুর প্রথম ভাগে সিদ্ধি লাভ করা ব্যক্তি মৃত্যুর পরে যে কোনো মানুষের আত্মাকে অন্য মানুষের শরীরের ভেতরে প্রবেশ করাতে পারে। আর আত্মা যখন অন্য শরীরে প্রবেশ করবে, তখন তার পূর্বের স্মৃতি একেবারে মুছে যাবে। আর এই স্মৃতি ফিরিয়ে আনার জন্য বার্দুর দ্বিতীয় ভাগের প্রয়োজন। আনান যেহেতু তার অতীতের সকল কথা ভুলে গিয়েছে, তাই বার্দুর দ্বিতীয় অংশ ব্যবহার করলেই তার স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব। এটা শুনে আনান অবাক হয়ে যায়, কেননা সে এতদিন জানতই না যে সে অতীতের স্মৃতি ভুলে গেছে। এ সময় আমরা অতীতে দেখি যেদিন সামা মারা গিয়েছিল সেদিন আসলে কি ঘটেছিল। ওই রাতে আক্কা দাদুবাকে বলেছিল সে তার মেয়ের সাথে কিছুক্ষণ একা থাকতে চায়। এটা শুনে দাদুবা রাগ করে বাড়ির বাইরে চলে যায় কাঠ কাটতে, যেন সে সামার দেহটি দাহ করতে পারে। এদিকে বাড়ির ভেতরে আক্কা একটি মাটির হাড়ি থেকে সেই বড় বড় শিংওয়ালা জিনকে বের করে, আর তাকে আদেশ দেয় যেন সে স্বামী বেদান্তের আশ্রম থেকে বার্ত গ্রন্থটি এনে তাকে দেয়। আদেশ দেওয়ার সাথে সাথেই জিন অদৃশ্য হয়ে যায়, আর চোখের পলকে আশ্রম থেকে বার্ত প্রথম অংশটি নিয়ে এসে আক্কার হাতে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি এই কারণে 32 বছর আগে অলৌকিকভাবে বার্ত গ্রন্থটি অদৃশ্য হয়ে গিয়েছিল। আসলে আক্কা এই বইয়ের মাধ্যমেই আনানের শরীরের ভেতরে তার মেয়ের আত্মাকে প্রবেশ করাতে যাচ্ছিল। আক্কা বইগুলো পড়ে একটি রিচুয়াল আয়োজন করে, যার এক পর্যায়ে পিলারের এক পাশে ছোট্ট আনান ও অন্য পাশে তার মেয়ের মৃতদেহ বেঁধে রাখা হয়। এরপরে শুরু করে বার্ত মন্ত্র। কিছুক্ষণের মধ্যে আনান ও আক্কা অদ্ভুত আচরণ করতে শুরু করে। অন্যদিকে দাদুবা লক্ষ্য করে হঠাৎ করে গাছে থাকা পাখিগুলো মরে নিচে পড়ে যাচ্ছে। তার বুঝতে আর বাকি থাকে না যে আক্কা অবশ্যই বাড়ির ভিতরে কিছু একটা করছে। তাই সে দ্রুত বাড়ির ভিতরে গিয়ে দেখে যে রুমে আক্কা ছিল সেই দরজা ভেতর থেকে বন্ধ করা। তাকে বারবার ডাকা সত্ত্বেও সে কোনো সাড়া দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে সে দরজা ভেঙে ঘরে ঢোকে। এসব কিছু দেখে সে বারবার আক্কাকে থামতে বলে। আক্কা যখন কোনো সাড়া দিচ্ছিল না, তখন বুদ্ধি করে সে ওই আগুনের উপরে পানি ঢেলে দেয়। এর সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে তার যখন জ্ঞান ফিরে, সে দেখে সকলেই মাটিতে পড়ে আছে। এই দৃশ্যটি ঠিক একই রকম দৃশ্য ছিল যেই দৃশ্যটি জিন অনেক আগে আক্কাকে দেখিয়েছিল। দাদুবা আক্কাকে সামলানোর চেষ্টা করলে আক্কা বারবার স্মৃতিমন্ত্র পাঠ করতে বলছিল, কিন্তু দাদুবা কিছু বুঝে ওঠার আগেই আক্কা মারা যায়। এই ঘটনার ফলে দাদুবা প্রচন্ড ভেঙে পড়ে। পরের দিন আক্কা ও সামার দেহটিকে দাহ করে আনানকে নিয়ে সে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আনান কোনো কথাই বলছিল না। তাকে দেখেই মনে হচ্ছিল সে যেন জীবন্ত লাশ হয়ে গেছে, অর্থাৎ সে তার অতীতের স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন বর্তমানে আমরা দেখি আনান বার্দুর দ্বিতীয় অংশ ব্যবহার করে তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য দাদুবাকে অনুরোধ করে। এরপর নিয়ম অনুযায়ী আনানকে একটি পিলারের সাথে বেঁধে শুরু করা হয় সেই বিশেষ রিচুয়ালটি শেষ হওয়ার সাথে সাথে আনান নিচে পড়ে যায়। এরপরে তার যখন জ্ঞান ফেরে, সেটা দেখেই দাদুবার চোখ কপালে উঠে যায়, কেননা আনান এখন আক্কার মতো ব্যবহার করছে। আসলে ওই রাতে আক্কা তার রিচুয়াল সম্পূর্ণ করেছিল, যেখানে সে প্রথমে সামার আত্মাকে সুরক্ষিত করে, তারপর নিজের আত্মাটিকেই আনানের শরীরের ভেতরে প্রবেশ করায়, কেননা সে বুঝে গিয়েছিল আজকে সে মরতে চলেছে, যেটা আগে থেকে সেই শয়তান জিন তাকে দেখিয়েছিল। তাই সে নিজের মেয়েকে বাঁচানোর আগে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তুই মারা যাওয়ার আগে দাদুবাকে বারবার স্মৃতিমন্ত্র পাঠ করতে বলছিল, যেন সে আনানের শরীরের ভেতরে পুরোপুরি দখল নিতে পারে। কিন্তু সে সময় যেহেতু দাদুবা আক্কার কথা বুঝতে পারেনি, তার জন্যই আক্কার আত্মা আনানের শরীরের ভেতরে এতদিন বন্দী হয়েছিল। এছাড়াও মারা যাওয়ার আগে আক্কা
বার্দোর প্রথম অংশের সুরক্ষার দায়িত্ব সেই শিংওয়ালা জিনের কাছে দিয়ে গিয়েছিল, যেন আক্কা ছাড়া সেই বইয়ের খোঁজ আর কেউ না পায়। এখন এই সব কিছু জানার পরে দাদুবার পায়ের নিচের মাটি সরে যায়। সে আনানের ভেতরে থাকা আক্কাকে কিছুই বলতে পারে না, আর সে বুঝে গিয়েছে এতদিন আনান যে স্বপ্নগুলি দেখছিল সেগুলো মূলত আক্কায় তাকে দেখাচ্ছিল, যেন সে কোনো না কোনোভাবে আনানের পুরো শরীরটাকে দখল করতে পারে। যেহেতু এখন আনানের পুরো শরীরটাই আক্কার দখলে, তাই আনানের আত্মা এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এরপরে আক্কা সেখান থেকে বেরিয়ে যায়, আর একটি ভিখারি ও তার ছেলেকে মন্ত্র বলে বশ করে নিয়ে চলে যায় নদীর ধারে। এরপর শুরু করে সেই রিচুয়াল, যে রিচুয়ালের মাধ্যমে ওই ভিখারির শরীরের ভেতরে প্রবেশ করায় আক্কার নিজের আত্মা, আর ছেলেটির শরীরে প্রবেশ করায় তার মেয়ে সামার আত্মা। অর্থাৎ মৃত্যুকে তারা জয় করে নিয়েছে, আর এভাবেই অনন্তকাল বিভিন্ন মানুষের শরীরকে দখল করেই বেঁচে থাকবে তারা আজীবন। গল্পটির একদম শেষে দেখি তারা দুজন নদীর ধার ধরে চলে যাচ্ছিল, আর নদীর এই পাশে পড়েছিল আনানের নিথর দেহ। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরো গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।